ইন্ডিয়ান স্টক মার্কেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা এই কারণে প্রথম যেটা কথাটা বলতে শুরু করব সেটা হচ্ছে সবসময় আমি যেটা বলি ব্যবসা বিজনেসটা কিন্তু ভালো করে বোঝো। যদি ব্যবসাটাকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার প্রফিট আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে এমন একটা কোম্পানির কথা প্রথমে দিয়ে শুরু করব যে কোম্পানিটা 200%-এর বেশি 240% প্রফিট জাম্প করেছে। অথচ একটা সময় ছিল কোম্পানিটাকে দেখে হতাশ হয়ে যেতে হয়েছিল, মনে হয়েছিল কোম্পানি কিছু করতে পারবে না। প্রথম দিকে মানে মোটামুটি 2.5 বছর আগে থেকে কিন্তু কোম্পানির সঙ্গে বলে আসছি আমি, স্পেস এবং রিসার্চের ওপরে, ডিফেন্স সেক্টরের কোম্পানিটা কাজ করছে, ক্রায়োজেনিক ইঞ্জিনের উপর কাজ করছে কোম্পানিটা ফান্ডামেন্টাল কিন্তু খুব স্ট্রং নয়, এই ব্যাপারে চলছিল। তারপরে মাঝখানে একটা সময় এলো, যে সময়টার কথা দাঁড়ালো যেখানে কিনা প্রোমোটাররা বিক্রি করে যাচ্ছে। প্যানিকড হয়ে গেছিলো অনেকে, আমাকে প্রশ্ন করছে, এমন অনেক প্রশ্নের মানে এমন কমেন্টও পেয়েছিলাম, নেগেটিভ খুব কমেন্ট, যেখানে বলেছিল যে শুধুমাত্র বাজে কোম্পানি, ফ্রড কোম্পানি এটসেট্রা, বা আপনি এগুলো এমন কোম্পানি নিয়ে বলছেন যেগুলো, যাই হোক নেগেটিভ কথা বলবো না। কিন্তু তারপরে যে ব্যাপার দাঁড়ালো সেটা হলো অনেকগুলো পজিটিভ ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম কোম্পানির নাম কি? এমটার টেকনোলজিকে নিয়ে প্রথম দিকে একটা সময় গেছিলো, আমি বেশ কটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ভবিষ্যৎ বিজনেসটা দারুণ করতে পারে। সেই অনুযায়ী কিন্তু কথা হয়েছিল, কাজ হয়েছিল, দেখা গেছিলো কোম্পানিটা ডিআরডিও, ইসরোর সঙ্গে রিসার্চ লেভেলে কাজ করছে। প্রবলেমটা ছিল কোথায়? তখন সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল ব্লুম এনার্জি বলে, ইউএসএর একটা বিরাট বড়, তারা গ্রিন এনার্জির ওপরে কাজ করতো এবং এদের একটা সবচেয়ে বড় ক্লায়েন্ট, একে বলে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টের উপর নির্ভরশীলতা এবং দু একটা ক্লায়েন্টের উপর নির্ভরশীলতা বেশি মাত্রা থাকা, এবং যার ফলে আলটিমেটলি দেখা গেছিলো কোম্পানিটার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। কারণ পরবর্তীকালে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসার পরেই যে ধরনের সিচুয়েশন তৈরি হলো, সেখানে এইগুলো তো চলছিল একরকম, কিন্তু তারপরে ম্যানেজমেন্ট থেকে ঘোষণা করলো যে আমরা আগামী 2030 সালের মধ্যে প্রফিটেবিলিটি ডবল করতে চলেছি। সেখানে তো খুব ভালো কথা, এবং ম্যানেজমেন্ট বেশ কিছু পয়েন্ট ওখানে বলেছিল, যেরকম ইসরো ডিআরডিওর কথা নিয়ে, যে আমরা ইসরোর সঙ্গে কাজ করছি স্পেস রিসার্চের ওপর। চন্দ্রায়নে এদের পার্টস গেছিলো, যন্ত্র, প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। ক্রায়োজেনিক হচ্ছে এমন টেম্পারেচার যেখানে কিনা মহাকাশের টেম্পারেচার মারাত্মক ঠান্ডা, সে ভয়ঙ্কর ঠান্ডা সেখানে, সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যন্ত্রপাতিগুলো বিকল হয়ে যায়, সাধারণ যন্ত্রপাতি। সেখানে এই ধরনের রিসার্চের কাজ, যেখানে স্পেসের ওপরে কিন্তু যন্ত্রপাতি মানে স্বেচ্ছায় সুন্দরভাবে কাজ করে যেতে পারবে, এই জিনিসগুলোকে কিন্তু তৈরি করেছে। চলছে কাজ, তৈরি মানে সব শেষ না, কাজ চলেছে এখনও। তাহলে এখানে থেকে কোম্পানিটা ভালো করছিল, হঠাৎ করে দেখা গেলো ম্যানেজমেন্ট কিছু স্টেক বিক্রি করে দিল। তখন আমি একটা কথা বলেছিলাম যে ম্যানেজমেন্ট যে স্টেকগুলো বিক্রি করছে তার পেছনে কারণ ছিল অন্য। কারণটা হচ্ছে যে বড় বড় অর্ডারগুলো এসছে, অর্ডারগুলোকে মেট আপ করার মতো স্মল ক্যাপ কোম্পানি এত রিজার্ভে টাকা নেই, যে কারণের জন্য এটা করছিল। কিন্তু তারপরেও দেখলাম যে অনেকে ক্লায়েন্টরা বিভিন্ন বিরূপ মন্তব্য করেছিল। যাই হোক, সেটা নয়। আজকে কোম্পানিটা দেখলাম নেট প্রফিট গতকাল রাত্রে এসছে, বাজার বন্ধ হওয়ার পরে প্রায় 200%-এর বেশি, 240%-এর কাছাকাছি নেট প্রফিট জাম্প করেছে। এবং তার পিছনে কারণগুলো ছিল এইগুলো, যে আমরা রিসার্চ লেভেলের কাজকর্ম, স্পেসের কাজকর্ম, প্রাইভেট কিছু কোম্পানির সঙ্গে কাজকর্ম, রেজাল্ট এসছে, প্রফিটেবিলিটি জাম্প করেছে, ক্যাশে একটা পজিটিভ ব্যাপার আসছে। এখন কোম্পানিতে অনেকে এন্ট্রি নেবে, কিন্তু আমি এখন এন্ট্রি নিতে একদম বারণ করব, কারণ এই ধরনের সিচুয়েশন যে কখনোই কোম্পানিতে এই অবস্থায় এন্ট্রি নেওয়াটা উচিত না। আপনি যদি পি দেখেন, এই পিটা মানে সাংঘাতিক পি হয়ে আছে, কখনো এই পিতে প্রাইস টু আর্নিং রেশিও বলা হয়, বোধহয় 160-170 ছাড়িয়ে গেছে, 170x। আচ্ছা, সেকেন্ড খবরগুলো দিকে এনার্জির কথা নিয়ে, ভ্যারি এনার্জি কিন্তু দুর্দান্ত খবর দিচ্ছে এবং 2031 সালে একটা প্ল্যান করে রেখেছে ওরা, সেই পর্যন্ত আমরা রেভিনিউ গ্রোথ নিয়ে যাব। এবং দুর্দান্ত ব্যাপার, ওরা যেটা বলছে যে 500 জিগাওয়াটের যে টার্গেট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আমরা সেই পথের পথিক এবং সেখানে আমরা এগোচ্ছি। আমাদের রেভিনিউ গ্রোথ 1 লক্ষ কোটি টাকাতে নিয়ে আসছি আমরা। তার মানে এটা একটা বড় জায়গায় আমরা বেশ ভালো কিছু পজিটিভ ব্যাপারকে নিয়ে কথা বলেছে। এক্সপ্যানশন প্ল্যান বলে, সে তরফ থেকে ওরা বলছে যে সোলার মডিউলের ওপরে আমাদের প্রায় 28.4 জিগাওয়াট এবং সোলার সেল ক্যাপাসিটি আমরা বাড়িয়ে 15.4 জিগাওয়াট করছি। আমরা প্রেজেন্টলি যে কাজ করছি ব্যাটারি এনার্জি স্টোরেজের উপর কাজ করছি, আমরা গ্রিন হাইড্রোজেন ইপিসির উপরে কাজ করছি এবং পাওয়ার জেনারেশন, ইলেকট্রিফিকেশন, এইগুলোর উপরে কিন্তু কাজ করছি। তাহলে এটা একটা বিরাট ব্যাপার। আমরা চলে আসবো তারপরে, ওটা হচ্ছে মাইক ইলেকট্রনিক্সের কথা। মাইক ইলেকট্রনিক্স হচ্ছে একটা ইএমএস সেক্টরের একটা ভালো কোম্পানি। এই কোম্পানির ডিটেলস আমি এখনই বলছি না, কারণ অলরেডি এর আগে বহুবার বলেছি। শুধু আমি হাইলাইটেড পয়েন্ট যেগুলো রয়েছে ব্রেকিং নিউজের মধ্যে, সেগুলো নিয়ে কথা বলবো। কোম্পানিটা কিন্তু রেলওয়ে প্রজেক্ট একটা বড় পেয়েছে রিসেন্টলি,
যাকে বলছি আমরা ইলেকট্রিফিকেশন, ডিজিটালাইজেশন এবং ডিজিটালের একটা আপগ্রেডের সিচুয়েশন, মানে মডার্নাইজেশন, ডিজিটাল মডার্নাইজেশন ইন্ডিয়ান রেলওয়ে, সেখানে এরা কাজ করেছে। রেলওয়ে প্যাসেঞ্জার ইনফরমেশনের ব্যাপারে একটা বড় সিস্টেম এরা তৈরি করে দিয়েছে। এইটা একটা পজিটিভ খবর, যার ফলে ভবিষ্যতে মাইক্রো ইলেকট্রনিক্স ভালো। খবরটা দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা খবর, সেটা হচ্ছে কেপিআই গ্রিন। কেপিআই গ্রিনকে নিয়ে আগেও কথা বলেছিলাম। রিনিউয়েবল এনার্জি আজকের দিনে খুব প্রয়োজনীয় পড়েছে। একটা সময় পেট্রোল ডিজেলের উপর টোটালি ডিপেন্ডেন্স থাকা হয়েছিল। আজ ইরান ইউএসএ যুদ্ধ আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা সঠিক পথ গ্রহণ করেছিলাম, এবং সঠিক পথ গ্রহণ করার কারণের জন্য আজও আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি এবং চেষ্টা করে নির্ভরশীলতা আস্তে আস্তে কমাচ্ছি। জানি আমরা ডিফেন্স সেক্টরে একসময় 100% নির্ভর ছিলাম, আস্তে আস্তে আমরা সেখান থেকে পাল্টে নিজেদেরকে শুধরে নিয়ে এখন আমরা এক্সপোর্ট করছি এবং এক্সপোর্ট টার্গেট রাখছি 24,000 কোটি, যেটা আমরা গত বছরে আমরা এক্সপোর্ট করেছি 2030-এ 50,000 কোটিতে নিয়ে আসছি। তাহলে ডিফেন্সে আমরা স্বাবলম্বী হয়েছি, রিনিউয়েবল এনার্জিতে কেন হব না? সে ব্যাপারে কেপিআই গ্রিন কিন্তু 621 কোটি টাকার একটা বড় অর্ডার এসছে, এবং অর্ডারটা পেয়েছে সোলার প্রজেক্টের ব্যাপারে। এখানে 500 মেগাওয়াটের একটা বড় সোলার ফটোভোল্টিক প্যানেল তৈরি করার অর্ডার এসছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি থেকে। এটা একটা বড় ব্যাপার, এবং এই কারণের জন্য এরা টোটাল কাজটা সাপ্লাই করবে, ইনস্টলেশনের কাজ করবে, টোটালটা যাকে বলা হয় মেনটেন্যান্সের কাজ করবে, একটা এএমসি রাখছে। সুতরাং একটা বড়োভাবে কাজ চলবে। পরের ঘটনার দিকে, পরের একটা কোম্পানিকে নিয়ে কথা বলতে চলেছি। কোম্পানিটার কী নাম? ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর টেক্স রেল। টেক্স ম্যাকো যে কোম্পানিটা, টেক্স ম্যাকো যে কোম্পানি, এর বেশ কিছু নতুন অর্ডার এসছে। শুধু অর্ডার বলে না, কোম্পানিটা অনেকটা কারেকশন মোডে ছিল। এই মুহূর্তে 187.37 কোটি 187.37 ক্রোডসের একটা বড় অর্ডার এসছে, এবং অর্ডারটা এসছে কোচি মেট্রো, যে কোচি মেট্রো থেকে ফেজ 2-তে এই অর্ডারটা সেকেন্ড লেভেলে এসছে। এছাড়াও টেক্স ম্যাকোর কিন্তু আরও অনেকগুলো অর্ডার আছে, যেরকম প্রেজেন্টলি বেদান্তা অ্যাডিশনাল অর্ডার আরও কিছু দিয়েছে, এবং রেলওয়ে যে মডার্নাইজেশন কিছু প্রজেক্ট রয়েছে সব মিলিয়ে মিশিয়ে টেক্স ম্যাকো কিন্তু আবার সেজে উঠেছে আগামী দিনের জন্য। অর্থাৎ আগামী দিনে ইন্ডিয়ান রেলওয়ে যে অগ্রগতি হবে তার একটা অংশ নিয়ে রয়েছে। পরের খবরের দিকে আসা যাক, সেটা হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করেছিলাম। সংক্ষেপে এখন শুধু এইটুকু বলে রাখা দরকার, সেটা হচ্ছে একটা দুর্দান্ত কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে রিটার্ন তেমন কিচ্ছু দেয়নি। বিগত 5 বছরের রিটার্ন যদি দেখি, 5 বছর হয়নি, অক্টোবর 2025 থেকে শুধু নেগেটিভ 17% রয়েছে। অথচ তার পোটেনশিয়াল গ্রোথ রয়েছে দুরন্ত। কোম্পানির নাম হচ্ছে পেস ডিজিটেক লিমিটেড। 702 কোটি টাকার বিরাট বড় একটা অর্ডার এসছে ব্যাটারি এনার্জি স্টোরেজের ওপরে, এবং আগামী দিনে ভবিষ্যৎ আমরা জানি ব্যাটারি এনার্জি কত বড় জায়গায় যেতে চলেছে, সেখানের একটা প্রতিকৃত থাকবে। 250 মেগাওয়াট থেকে 500 মেগাওয়াটে কিন্তু আসছে এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমটা, এবং সিস্টেমটা টোটালি ইনস্টলেশনে কাজ চলবে। ঝাড়খণ্ডে কাজটা চলছে ইপিসি, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের ওয়ার্কের মধ্যে 12 বছর ধরে মেনটেন্যান্সের কাজেতে চলবে। আরেকটা দরকার বলা, বিরাট বড় অর্ডার বুক কিন্তু কোম্পানিটা রয়েছে। কোম্পানিটা আন্ডার ভ্যালুড কোম্পানি রয়েছে। অর্ডার বুকের পরিমাণ প্রায় 6,000 কোটি ছাড়িয়ে গেছে। একটা বিরাট লেভেলের অর্ডার ইনফ্লোর মধ্যে কনস্ট্যান্টলি কাজ করে চলেছে। ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু আমাদেরকে একটা ভালো জায়গা দিতে পারে। আমাদের যেটা কথা বলা রয়েছে, এর পরবর্তীকালে কোম্পানির দিকে যাব। নতুন যদি থেকে থাকেন এবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনফরমেশনগুলো, ঠাসা ইনফরমেশন সব নিয়ে আসা, চটজলদি ইনফরমেশন ছাড়াও কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস, পোর্টফোলিও অ্যানালিসিসে কাজ করি। পেন ড্রাইভ অনেকে দিতে পারে, এক্সপেক্টেড রয়েছে। একজন মাঝখানে তুমি বলেছিলে পেন ড্রাইভের কথা, পেন ড্রাইভ মাঝখানে ফুরিয়ে গেছিলো, আবার পেন ড্রাইভ চলে এসছে। আমি 2 দিনের মধ্যে প্রসেস করে পাঠিয়ে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে তুমি। আচ্ছা, এবারে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে পোর্টফোলিও অ্যানালিসিসের সামান্য ফিজ নিয়ে আমি পোর্টফোলিও অ্যানালিসিসগুলো করে দিই। এখন যে ঘটনার দিকে যাবো সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো বিরাটভাবে এগিয়ে চলেছে। বিরাট এদের কাজ মানে বুঝতে পারছো যে কত বড় লেভেলের কাজকর্ম হয়। এখন যে ফিউচার টেকনোলজির উপরে এরা কিন্তু 45,000 কোটি টাকার একটা বিরাট বড় প্রজেক্ট করছে। লার্সেন অ্যান্ড টুব্রো যে কাজগুলোর মধ্যে 45,000 থেকে 53,000 কোটির একটা বিরাট বড় মডার্নাইজেশনে কাজকর্ম চলছে বন্ধুরা। এই কোম্পানিটা আগামী দিনে যে কাজগুলো রয়েছে, আগামী 5 বছরের যে লক্ষ্য 31 বলে এদের টার্গেট করা, সেই সুবাদে কথা বলা গ্রিন হাইড্রোজেনের ওপরে কিন্তু অলমোস্ট প্রায় 15,000 কোটি টাকা কিন্তু এরা ইনভেস্ট করছে। শুধু এখানে থেমে থাকছে না, সেমি কন্ডাক্টরের কাজ করবে ভবিষ্যতে। এবং আরও কথা নিয়ে রয়েছে, সেটা হচ্ছে যে ডেটা সেন্টারের উপর 10,000 কোটি টাকা কিন্তু এরা ইনভেস্ট করছে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়ালস যে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন তার উপরে কাজ চলছে, এবং রিয়েল এস্টেটের উপরে মোটামুটি 4,400 কোটি টাকার মতো এরা কিন্তু ইনভেস্ট করছে।
এই ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছে প্ল্যান্ট মেশিনারিগুলো আপগ্রেড করা, আপডেটেড ইনফরমেশন নিয়ে সেগুলো অনুযায়ী কাজ করা, বেশ কিছু মেটেরিয়ালস পারচেস, কন্ট্রাক্ট কোম্পানি অ্যাকোয়ার করা রয়েছে, এবং কোম্পানির ভিতরে মানে লার্সেন অ্যান্ড টুব্রোর মডার্নাইজেশন, ডিজিটালাইজেশনের মধ্যে আরও আপগ্রেডেশন নিয়ে আসা, এই সমস্তগুলো পড়ছে অ্যারাউন্ড 45,000 to 53,000 ক্রোর্সের বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট এখানে হতে চলেছে। আমি চলে যাবো চটপট পরের খবরগুলোর দিকে। নেক্সট যে খবরটা আসছে সে খবরটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল একটা কোম্পানির কথা বলবো। কোম্পানিটা দুরন্ত কোম্পানি, ভবিষ্যতে আমাদের দারুণ করতে পারে। কোম্পানি বেসিক্যালি এখন যে লক্ষ্য রাখছে সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলসের উপরে, ইভি সেক্টরের ব্যাটারি ম্যানেজমেন্টের উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানির যে বেসিক্যালি যে টোটাল যে ওদের ক্যাপাসিটি সেটাকে কিন্তু বাড়াচ্ছে, 2000 TPA-তে নিয়ে এসছে। এই ব্যাপারটার মধ্যে কাজকর্ম রয়েছে, ক্যাথোড মেটেরিয়াল ক্যাপাসিটিটাকে এক্সপ্যান্ডেড করছে ফাইন্যান্সিয়াল 2027-কে। একটা লং টার্মের 40,000 TPA ফেজ 1-এর ওপরে কোম্পানিটা কাজ করবে 2029 পর্যন্ত। মেটেরিয়ালসের ওপরে কিন্তু একটা বড় কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল কিন্তু ব্যাটারি সেক্টরের একটা পায়োনিয়ার কোম্পানি। একাধিক বড় বড় কোম্পানির সঙ্গে এরা টাই আপ করেছে। কোম্পানির যে প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়াচ্ছে, এবং রিসেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলের কথা বললাম ফেজ 1-এর কাজ এদের কমপ্লিট, প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। কোম্পানি পার্টনারশিপ করছে সিকোনা বলে একটা কোম্পানি আছে যারা সিলিকন কার্বন টেকনোলজির উপর কাজ করছে, তাদের সঙ্গে পার্টনারশিপে কাজ করে চলেছে। এবং আরেকটা ব্যাপার রয়েছে, তারা হচ্ছে ব্যাটারি সেক্টরের উপরে এখন প্রচুরভাবে ইনভেস্টমেন্ট করছে, একে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটাও কিন্তু বাড়ানো হচ্ছে। এইগুলো ইলেকট্রনিক ভেহিকেলসের ক্ষেত্রে একটা বড় জায়গা দেবে, এবং এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে হবে। কোম্পানি অতীত থেকে বহু বছর ধরে কাজ করছে। প্রেজেন্টলি এই আপগ্রেডেশনগুলো এবং বড় লেভেলের পার্টনারশিপ ডিলটা এদের টেকনোলজিক্যালি আরও অ্যাডভান্স করবে বলে মনে হচ্ছে। এবারে খবরটা আসবে সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর একটা কোম্পানি কিনে কথা বলছি। কোম্পানির নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রোসিস্টেম। অ্যাপেলো মাইক্রোসিস্টেম ডিফেন্স সেক্টরের দুরন্ত কোম্পানি, প্রচুর অর্ডার পেয়েছে। প্রেজেন্টলি নতুন একটা অর্ডার এসছে 51.2 কোটি টাকার। এই অর্ডারটা আসছে ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে এবং বেশ কিছু প্রাইভেট কোম্পানি থেকে। এই কোম্পানির লাইফ টাইম গভর্নমেন্ট লাইসেন্স পাচ্ছে, এবং যার ফলে স্ট্র্যাটেজিক ওয়েপন যেগুলো তৈরি হচ্ছে তার উপরে সারা জীবনে মানে মোটামুটি লাইফ টাইম এদের একটা ম্যানুফ্যাকচারিং হিসেবে কাজ করবে। অর্থাৎ যখনই আমি একটা ডিফেন্স কোম্পানি কোনো একটা স্পেশালিটি ইন্ডিয়ান ডিফেন্সের মধ্যে কাজ করতে চাইছি, কোনো কন্ট্রিবিউট করতে চাইছি কোনো ওয়েপন্সগুলো, তখন তাদের কিন্তু সার্টিফাই হতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। সেই কাজটা এরা করেছে, যার ফলে কিন্তু বিরাট বড় মাপের একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাবে ভবিষ্যতে অ্যাপোলো ক্ষেত্রে। সম্পূর্ণগুলো যদি নতুন থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ।